আমেরিকার সঙ্গে গোলামির যে চুক্তি হয়েছে, প্রফেসর ইউনূস যে চুক্তি করেছেন ক্ষমতা ছাড়ার মাত্র ৭২ ঘন্টা আগে, সেই চুক্তি বাংলাদেশকে কত ধরনের বিপদে ফেলেছে সেটা নিয়ে আলোচনা থামছেই না। শেখ হাসিনার লোকজন এক কথা বলছেন, সেই কথাগুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না, সেই কথাগুলোকে আমরা একেবারে পাশে রাখতে চাই। শেখ হাসিনার পক্ষের লোকজন ডক্টর ইউনূসের বিপক্ষে বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যারা নিরপেক্ষ অবস্থানে রয়েছেন, যারা বিগত প্রায় ২ বছর ধরে শেখ হাসিনা বিরোধী নানা ধরনের ন্যারেটিভ তৈরি করেছেন, তারা কি বলছেন? এই চুক্তি নিয়ে বিএনপি সরকার কেন কথা বলছে না? চুক্তি নিয়ে সংসদে একটি দিনের জন্য আলোচনা কেন হলো না? চুক্তি নিয়ে কি বলছেন বিএনপি সাবেক নেত্রী রুমিন ফারহানা? চুক্তি নিয়ে কি বলছে এনসিপি? তারা কি চুক্তির পক্ষে নাকি বিপক্ষে? কি বলছে জামাত? কি বলছে প্রফেসর ইউনূসের যারা চাটুকারিতা করে তারা? সেই তথ্যগুলো নিয়ে আলোচনা তো করবই, পাশাপাশি এটাও বোঝার চেষ্টা করব যে বাংলাদেশ কি তার গার্মেন্টস শিল্প রপ্তানির জন্য আমেরিকার ওপরে নির্ভরশীল? সেই নির্ভরশীলতা থেকেই প্রফেসর ইউনূস এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছেন, যেটা প্রফেসর ইউনূসের চাটুকার সমাজ বলার চেষ্টা করেন। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। এবং সব থেকে ভয়ঙ্কর কথা যেটা বলছেন রুমিন ফারহানা বর্তমান সরকারের ভূমিকা নিয়ে, এবং মানে গোলাম মাওলা রনি যে বাস্তবতাটা বলছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চুক্তির বিপক্ষে এখন অবস্থান নিচ্ছেন, সেই হাস্যকর ব্যাপারগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব। প্রফেসর ইউনূসের চুক্তির এই মানে অভ্যন্তরে পর্দার আড়ালে কি কি শুভঙ্করের ফাঁকি এখনও রয়ে গেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের গোলামির চুক্তির কথা। গোলামির দিন শেষ, এখন আজাদির দিন, আমরা আর গোলামি করব না, এই ধরনের ফালতু সস্তা জনপ্রিয় হবার কথা প্রফেসর ইউনূস তার সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়ত বলেছেন। বিশেষ করে তারা এই কথাটা বলতেন ভারতের প্রসঙ্গে, কিন্তু ভারতের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তারা ভুলে যেতেন যে ভারতের প্রসঙ্গে যে কথাগুলো বলছেন তার কোনো তথ্য প্রমাণ তারা সামনে আনতে পারছেন না, ব্যর্থ হয়েছেন। চুক্তি নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ভারতের প্রাসঙ্গিক প্রসঙ্গ আসছে, যেটা আমার কথা নয়, গোলাম মাওলা রনিও যে কথাটা বলেছেন। রুমিন ফারহানা কি বলছেন চুক্তি নিয়ে? সম্প্রতি একটি টক শোতে রুমিন ফারহানা বলেছেন যে সংসদে আমি ছাড়া দ্বিতীয় আরেকজন ব্যক্তি আপনি খুঁজে বের করেন তো যে চুক্তির বিপক্ষে কথা বলছে। কি ভয়ঙ্কর কথা! তিনি বলছেন যে সংসদের তিনি বাদ দিয়ে ২৯৯ জন সংসদ সদস্যই চুপ মেরে আছে, একটি কথাও বলছে না, চুক্তির বিরুদ্ধে তারা একটা টু শব্দও করছে না। তার মানে প্রকারান্তরে তারা প্রফেসর ইউনূসের এই গোলামির চুক্তিকে মেনে নিচ্ছে। এবং সরকারে যখন বিএনপি আছে, বিএনপিও বলছে যে এই চুক্তি তারা বাতিল করবে না। এই চুক্তি বাতিল করবে না তারা যখন বলছে, তখন বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, যিনি কিনা প্রফেসর ইউনূসের ওই চুক্তি ত্বরান্বিত করেছিলেন নিরাপত্তা উপদেষ্টা হয়ে, তিনি গোমর ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন যে এই চুক্তির আগে বিএনপি জামাত দুই দলের সঙ্গেই কথা বলা হয়েছে, তাদের মতামত নিয়েই চুক্তি করা হয়েছে। জামাত প্রতিবাদ করেছে, বিএনপি কোনো প্রতিবাদও করেনি। আবার বিএনপি সেই চুক্তি কার্যকর করার পদক্ষেপ চূড়ান্ত করে ফেলেছে, এরই মাঝে 14টা বোয়িং কেনার চুক্তি আনুষ্ঠানিকভাবে করে ফেলেছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। রুমিন ফারহানা যে কথাটা বললেন সেটা কিন্তু খুবই মারাত্মক কথা। তিনি বললেন সংসদের ২৯৯ জন সংসদ সদস্যই এই চুক্তির ব্যাপারে একটি কথাও বলছে না, বলবে না। তিনি রীতিমতো চ্যালেঞ্জ করছেন। অন্যদিকে গোলাম মাওলা রনি তিনি বলছেন যে চুক্তি নিয়ে যে এত কথা হয়, মানে প্রফেসর ইউনূসের মানে আমলে এত কথা আমরা দেখেছি। আমরা যদি অতীতে যাই, বঙ্গবন্ধু ভারতের সঙ্গে যে ২৫ বছরের চুক্তি করেছিলেন, সেই চুক্তির একটিও খারাপ দিক ছিল না। সেই চুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশ এতটুকু ক্ষতিগ্রস্ত হয়নি, গোলাম মাওলা রনি সেটা বলেছেন। এবং তিনি বলছেন যে শেখ হাসিনাও ভারতের সঙ্গে যে সকল চুক্তি করেছেন, শেখ হাসিনার আমলে আমরা অনেক কথা বলেছি, অনেক রং লাগিয়ে অনেক কথা বলার চেষ্টা করেছি, কিন্তু প্রফেসর ইউনূসের
সরকার শেখ হাসিনার করা একটি চুক্তিরও খারাপ দিক বের করতে পারেনি, কিংবা দেশ বিক্রির এমন কোনো চুক্তি সামনে আনতে পারেনি। সেইটা যখন তারা পারেনি, তখন তারা নিজেরাই আমেরিকার সঙ্গে এই গোলামির চুক্তি করেছে। তারা একটা যুক্তি দিতে চায়, সেটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের যে প্রধান বাজার আমেরিকা, সেই বাজার আমেরিকা বন্ধ করে দেবে। বাংলাদেশের গার্মেন্টস তো রপ্তানি হয় আমেরিকাতে বেশি, তো সেই বাজার যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একেবারে ধ্বংস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে গার্মেন্টস কারখানা। রনি বলছেন, গোলাম মাওলা রনি বলছেন যে আমি নিজে একজন গার্মেন্টস ব্যবসায়ী, আমি গার্মেন্টস ব্যবসা বুঝি। আমেরিকার বাজারে আমরা মানে গার্মেন্টস রপ্তানি করতে বাধ্য নই, কিংবা তাদের উপরে আমরা নির্ভরশীল নই। আমেরিকা যদি তাদের বাজার বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে মানে আমরা যদি তার চুক্তি না করি, তার বাজার যদি বন্ধ করে দেয়, বন্ধ করে দিল, তারপরে তারা কোথায় যাবে? তারা ভারতে আসবে। তো ভারতে এসে ভারতের কি সেই ক্যাপাসিটি আছে বাংলাদেশের মতো এত গার্মেন্টস তাদের কাছে রপ্তানি করার? ভারত তখন করবে কি? ভারত বাংলাদেশের কাছ থেকে কিনে আমেরিকাকে রপ্তানি করবে। সুতরাং যে লাউ সেই কদুই হবে। আমার গার্মেন্টসের বাজার কিন্তু বিশ্বে আছে, বিকল্প বাজার তৈরি। এবং মানে গোলাম মাওলা রনি এটাও বলেছেন যে বিকল্প বাজার তৈরির যে সাহস মানে এবং এই যে গার্ডস দেখানোর যে ব্যাপারটা, সেটা ইউনূস সরকার তো পারেইনি। ইউনূস সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, তার কোনো দায় নয়, এবং তিনি বলছেন যে সে তো করবেই না, কারণ সে তো আমেরিকার সেই এজেন্ডা নিয়েই বাংলাদেশের দায়িত্বে এসেছিল যে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য সে সব কিছু করবে। কিন্তু বিএনপি সরকারের সেই গার্ডসটা দেখানো উচিত ছিল, এই চুক্তির বিপক্ষে অবস্থান করা উচিত ছিল, এবং গার্মেন্টসের বিকল্প মার্কেট তৈরি করার যে মানে এটা শুধুমাত্র একটা 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 মানে শক্ত অবস্থান, একটা কলিজা দরকার হয় যে আমি বিকল্প মার্কেট তৈরি করে ফেলবো, এই হচ্ছে আমার বিকল্প মার্কেট। কিন্তু সেই গার্ডসটা বিএনপি সরকার দেখাতে পারেনি। দেখাতে না পেরে বরং প্রফেসর ইউনূসের সেই চুক্তির পথেই হাঁটছে। যখন সরকার প্রফেসর ইউনূসের সেই চুক্তির পথেই হাঁটছে, তখন আমরা দেখছি যে প্রফেসর ইউনূসের ১.৫ বছরে প্রফেসর ইউনূসের দালালি করেছেন যারা সব থেকে বেশি, তাদের মধ্যে একজন হচ্ছেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ। তিনি একটি সম্প্রতি না, সবসময় সম্প্রতি তার কথাটা আরও বেশি ভাইরাল হয়েছে, গণমাধ্যমের এই খবরটা দেখে নিন। সেখানে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তির বিরুদ্ধে গণমাধ্যমে যেসব খবর আসছে সেটা ইন্ডিয়ান ন্যারেটিভ। অর্থাৎ তিনি বলছেন যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, চুক্তির বিরুদ্ধে যারা কথা বলছে, এটা আসলে ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা ইন্ডিয়ার কথা, বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ার কথাগুলো বলছে যারা ইন্ডিয়ার দালালি করে। তিনি বলছেন যে এই চুক্তির ফলে ইন্ডিয়া নাকি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই কারণে ইন্ডিয়ান ন্যারেটিভটা বাংলাদেশে প্রচার করা হচ্ছে। মানে দালালির তো একটা লিমিট থাকে, লিমিট ক্রস করে ফেলেছে এরা দালালি করতে করতে, দেশটাকে ধ্বংস করে, দেশটাকে আমেরিকার গোলাম কিংবা অঙ্গরাজ্যে পরিণত করে। শেখ হাসিনার বিরুদ্ধে এক গাদা কথা বলে যে শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, শেখ হাসিনা মানে ক্ষমতায় আসলে এদেশে মসজিদে উলুধ্বনি বাজবে, নামাজ আর কেউ পড়তে পারবে না। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শয়তান, সাবেক শিক্ষার্থী এক শয়তান বলেছে যে শেখ হাসিনার আমলে তাকে নাকি বাথরুমে গিয়ে নামাজ পড়তে হতো। এই শয়তানটা বাংলাদেশে বিভিন্ন টক শোতে, বিভিন্ন মিডিয়ার টক শোতে এখন ও মানে করে, অতিথি হিসেবে যায়। কি মিথ্যা বানোয়াট কথা যে শেখ হাসিনার আমলে সে নাকি বাথরুমে যেয়ে নামাজ পড়তো। বাথরুমে নামাজ হয় মানে মানে এবং এটাও কি কেউ বিশ্বাস করে যে শেখ হাসিনার আমলে বাথরুমে গিয়ে কেউ নামাজ পড়তো? আমরা তো দেখেছি শেখ হাসিনাই বরং মানে জামাতের চাইতে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করেছে। শেখ হাসিনা সারা দেশে 560টা মডেল মসজিদ বানিয়েছে। শেখ হাসিনা কৌমি জননী উপাধি লাভ করেছে, কৌমি শিক্ষাকে অহেতুকভাবে, যুক্তিহীনভাবে মাস্টার্স সমমান দিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সমমর্যাদা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এক ধরনের মাদ্রাসায় পরিণত করেছে শেখ হাসিনার সরকার। এত কিছু করার পরেও শেখ হাসিনার সরকারকে যদি কেউ বলে যে মানে বাথরুমে গিয়ে নামাজ পড়তে হয়, তাহলে বুঝতে হবে যে এরা শুধুই মানে গাড়লের মতো কথাবার্তা বলা এবং বাস্তবতা বিবর্জিত কথাবার্তা। যেমন এই যে ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে এটা ভারতের ন্যারেটিভ। আবার ব্যারিস্টার ফুয়াদের ছোট ভাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত রাতে একটা গণমাধ্যমে, চ্যানেল 24, সেই গণমাধ্যমের সাক্ষাৎকার তার প্রকাশ হয়েছে। সেই সাক্ষাৎকারে মেটিকুলাস ডিজাইনে
তিনি স্বীকার করেছেন যে এই চুক্তি বাংলাদেশের স্বার্থে হয়নি। মানে চ্যানেল 24-এর এই পোস্টটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাংলাদেশের জন্য ভালো হয়নি আসিফ মাহমুদ। এই ভিডিওটা আমি দেখেছি, এই ভিডিওটা মানে কপিরাইট ইস্যুর কারণে আপনাদেরকে শোনাতে পারছি না, আপনারা চাইলে চ্যানেল 24-এ শুনে নিতে পারেন। এই ভিডিওতে তিনি বলছেন যে এই চুক্তি ব্যাপারে তিনি কিছুই জানতেন না, তিনি উপদেষ্টা থাকাকালীন। তিনি বলছেন যে আমি কিছুই জানতাম না, এ ব্যাপারে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, ক্যাবিনেটে হয়তো আলোচনা হয়েছে, সেদিন আমি ক্যাবিনেটের মিটিংয়ে উপস্থিত হইনি। কি হাস্যকর কথা! মানে পুরো দায়টা অস্বীকার করার চেষ্টা করছেন যে এই চুক্তির কোনো দায়ভার তিনি নেবেন না। তিনি বলছেন যে এটার মানে আগা মাথা আমি কিছু জানি না, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই, আমার সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি, আমার সঙ্গে আলোচনা না করে এটা করা হয়েছে, এবং আমি মনে করি এই চুক্তি ভালো কিছু হয়নি। তাকে জিজ্ঞাসা করা হলো যে যদি এই চুক্তি ভালো কিছু নাই হয়, দেশের বিরুদ্ধেই চুক্তি হয়, তাহলে আপনাদের এমপিরা সংসদে এটার বিরুদ্ধে কথা বলছে না কেন? তখন বলছে এই যে কথা বলা শুরু করলাম, এই যে আমি কথা বলছি। পাল্টা প্রশ্ন তাকে করা হয়েছে, আপনার এই কথা কি আপনার দলের কথা, দলের অবস্থান? তিনি তখন মানে একটু আমতা আমতা করে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বলছেন যে এই যে আজকে আমি কথা বলছি, কালকে আরেকজন কথা বলবে, এভাবে কথা চলবে, কথা উঠবে। এরকম দায়সারা ভাব দেখানোর চেষ্টা করলেও অন্তত একটা ব্যাপার বোঝা গেছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন বলতে বাধ্য হয়েছেন যে ডক্টর ইউনূসের করা এই চুক্তি দেশ বিরোধী চুক্তি, দেশ ধ্বংসের চুক্তি। কিন্তু আমরা দেখছি যে সরকার এই চুক্তি কার্যকর করার দিকেই এগিয়ে যাচ্ছে। অলরেডি বোয়িং কেনার চুক্তি আনুষ্ঠানিকভাবে হয়েই গেছে। দর্শক, তাহলে আমরা কোন পথে যাচ্ছি? রুমিন ফারহানা যেটা বলেছেন সেটাই কি তাহলে সত্য? রুমিন ফারহানা ছাড়া সংসদে আর একজনও নেই এই চুক্তির বিরুদ্ধে কথা বলার, সেটাই কি সত্য? যদি সেটা সত্য হয় সেটা আমাদের জন্য খুবই হতাশাজনক, কারণ আমরা চাই সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদ সদস্যরা কথা বলবেন, নিশ্চয়ই আমেরিকার কণ্ঠস্বর হয়ে কেউ কথা বলবেন না। আমরা এখনও প্রত্যাশা করতে চাই যে এই চুক্তির মন্দ দিকগুলো নিয়ে তারা বিচার বিশ্লেষণ করবেন এবং আমেরিকার সঙ্গে হয় নেগোসিয়েশনে যাবেন, অথবা বলবে যে এই চুক্তি আমরা কার্যকর করব না। যে ক্লজ রয়েছে যে ইচ্ছা করলে যে কোনো সরকার এই চুক্তি মানে কার্যকর করবে না এই ঘোষণা দিতে পারে, বাতিল করার ঘোষণা দিতে পারে। সেই সাহস আমরা দেখাবো কি না, সেই সাহস দেখানোর সঙ্গে কোনো বড় ধরনের স্বার্থ জড়িত আছে কি না, সেগুলো অবশ্য অনেক বড় বিচার্য বিষয় বোধ হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।